This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে আবারও ভিনদেশীর হাতে আধার। পানি ট্যাঙ্কিতে গ্রেফতার ইন্দোনেশিয়ার এক মহিলা, আর ওই মহিলার গতিবিধিতে বেশ রহস্য ঘনীভূত হয়েছে। দীর্ঘদিন মুম্বাইয়ে ছিলেন তিনি। মুম্বাই থেকে বাগডোগরা হয়ে নেপালে যাওয়ার পথে গ্রেফতার করা হয় তাকে। তার কাছ থেকে আধার কার্ড ছাড়াও পাওয়া গিয়েছে প্যান কার্ড, এটিএম কার্ড। মুম্বাইয়ে এজেন্টকে দিয়ে জাল নথি বানানো ওই মহিলা, এমনটাই সূত্রের খবর। নেপাল যাওয়ার ছক কষছিলেন তিনি। নিজেকে ভারতীয় পরিচয় দিতেই এসএসবির সন্দেহ হয়, আর উদ্ধার হওয়া ভারতীয় ভিসার মেয়াদ এই জুলাই মাসেই শেষ হয়ে গিয়েছিল। भारत नेपाल बॉर्डर के पास एक संशयित महिला को गिरफ्तार किया गया है। एसएसबी 41 ये बटालियन ने इस महिला को, संशयित महिला को गिरफ्तार किया हुआ है। ये महिला इस वर्ली में स्थित जो मिल कंपाउंड है उसके 11वें मंजिल पे रहती थी, और उसके पास आधार कार्ड भी मिला है। उसके पास पैन कार्ड भी मिला था। वो पैन कार्ड पुणे का पता उसके पास वो एड्रेस पे था, और जो आधार कार्ड मिला है वो आधार कार्ड इस वर्ली के श्रीराम गिरनी कामगार सहकार गृह निर्माण संस्था, इसके 11वें मंजिल का आधार कार्ड उसके पास मिला है। आगे की पूछताछ जो है वो संबंधित यंत्रणा उसके पास से कर रही है। लेकिन ये महिला मुंबई और पुणे, इसके बगल और शहरों में रहती थी। आधार कार्ड और पैन कार्ड का मुंबई और पुणे से मिला है, इसके लिए उसको कल शाम को गिरफ्तार किया हुआ है। अगली पूछताछ के लिए गिरफ्तारी उसकी की है, लेकिन आधार कार्ड और पैन कार्ड जो है मुंबई और पुणे का मिला हुआ है। कैमरामैन प्रेम मात्रे के साथ निवृत्ति बाबर, TV9 मराठी, मुंबई। আধার কার্ড যে হাজারে হাজারে নকল হয়েছে এটা আমরা সবাই জানি। একটা জিনিস মনে করতে হবে যে এর কাছে ভ্যালিড ট্রাভেল ডকুমেন্টস আছে কিনা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা সেটা হচ্ছে উনি কিভাবে আধারটাকে ইয়ে করলেন, আমাদের যেটা একান্তভাবে সললি ইন্ডিয়ান আইডেন্টিটি। সুতরাং সেই জায়গাটায় ভালোভাবে যদি করা যায়, ইন্টারোগেশন হয়তো দেখা যাবে, একটা সন্ধান পাওয়া যাবে। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে এবার গ্রেপ্তার এক ইন্দোনেশীয় মহিলা। আরও রহস্যের বিষয়, তার কাছ থেকে উদ্ধার ভারতীয় আধার কার্ড এবং ভারতীয় প্যান কার্ড। গতকাল বিকেলে ভারত নেপাল সীমান্ত পেরিয়ে ওই মহিলা পানি ট্যাঙ্কি বর্ডার হয়ে নেপালে যাওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হয় এসএসবির। সেই সময়কালে মহিলা কিন্তু নিজেকে আদ্যপান্ত ভারতীয় বলে দাবি করেন। তিনি তার সপক্ষে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড দেখান। কিন্তু ওই মহিলার ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে পড়ে তিনি যে ইন্দোনেশীয় নাগরিক সেই সংক্রান্ত নানান তথ্যপত্র। তারপরেই তাকে দ্রুত গ্রেপ্তার করে এসএসবি। জেরায় মহিলা জানান তিনি পাসপোর্ট নিয়েই ভারতে এসেছিলেন, দীর্ঘদিন ধরে মুম্বাইতে ছিলেন, আর সেখানেই টাকার বিনিময়ে ভারতীয় আধার কার্ড এবং প্যান কার্ড তৈরি করেন। কিন্তু কেন, এই প্রশ্নটাই ভাবাচ্ছে দেশের গোয়েন্দাদের। কেন তিনি মুম্বাইতে এলেন, মুম্বাইতে ঠিক কী কাজে তিনি বসবাস করছিলেন, এবং কিভাবে টাকার বিনিময়ে আধার কার্ড তিনি সংগ্রহ করলেন, সেটাই এখন বড় প্রশ্ন আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। অন্যদিকে রহরায় অস্ত্র উদ্ধার কাণ্ডেও কলকাতা যোগ পাওয়া যাচ্ছে। কলকাতার বৈধ অস্ত্রের দোকানের 3 জন মালিককে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিন ভাই, তারা সুবীর দাঁ, আবির দাঁ এবং সুব্রত দাঁ। ধৃত 3 জনই NC দাঁ নামে অস্ত্রের দোকানের মালিক। দোকান থেকে 41টি ডাবল ব্যারেল বন্দুক বাজেয়াপ্ত হয়েছে। রহরার আগেও ধর্মতলায় অস্ত্র উদ্ধার কাণ্ডের এই দোকানের নাম জড়িয়েছিল। উত্তর 24 পরগনার রহড়াতে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধারের মামলাতেও এবার কলকাতা যোগ। লালবাজার থেকে কয়েকশো মিটার দূরে থাকা এই যে লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী আমরা দেখতে পাচ্ছি, যে এই দোকানের 3 জন মালিককে এবার গ্রেপ্তার করলো STF-এর গোয়েন্দারা। শুধু গ্রেপ্তারই নয়, তার পাশাপাশি এই যে লাইসেন্সপ্রাপ্ত বিপণী রয়েছে এই দোকানটিকেও কিন্তু সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়েছে STF-এর তরফ থেকে। তবে শুধুমাত্র যে এই প্রথমবার তা কিন্তু নয়, কয়েক মাস আগেই জীবনতলাতে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলাতেও এই দোকানের নাম সামনে উঠে এসেছিল, এবং সেই সময় এই দোকানের কয়েকজন কর্মী, তাদেরকে STF-এর গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেন, এবং সেই সময় যে তথ্য সামনে উঠে এসেছিল যে এই দোকানের যারা কর্মীরা রয়েছেন তারা বেআইনিভাবে এই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণী থেকে বেআইনি যারা অস্ত্র কারবারিরা রয়েছে তাদের কাছে বিভিন্ন সময় কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র চড়া দামে বিক্রি করত। কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়। তারপর আবারও
এই লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র বিপণীর নাম সামনে উঠে এলো এবং 3 জন মালিককে গ্রেপ্তার করলো এসটিএফ এর গোয়েন্দারা। আর এদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ এর গোয়েন্দারা যারা জানার চেষ্টা করছেন যে কতদিন ধরে তারা এ ধরনের কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন আর কোথায় কোথায় কাদের কাছে এ ধরনের বেআইনি আগ্নেয়াস্ত্র বিক্রি করা হয়েছে সেই সমস্ত বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন এসটিএফ এর গোয়েন্দারা। ক্যামেরায় কুণালের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। শওকত মোল্লার কনভয় থেকে যে পাইলট কার, যে কারের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছিল, সেই দুর্ঘটনাস্থলে ফরেন্সিক টিম পৌঁছয় আর সেই গাড়িটিকে, ঘাতক সেই গাড়িটিকেও পরীক্ষা করা হচ্ছে। জানা গিয়েছিল যে বাতিল করে দেওয়া, মোটর ভেহিকলস থেকে বাতিল করে দেওয়া সেই গাড়ি ধাক্কা মেরেছিল এক যুবককে, মোহাম্মদ তাজউদ্দিন, যার মৃত্যু হয়। দুর্ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে ফরেন্সিক টিমের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ওই ঘাতক গাড়িটিকেও পরীক্ষা করে দেখা হচ্ছে। বাসন্তী হাইওয়েতে ঠিক যেখানে বিধায়ক শওকত মোল্লার কনভয়ের পুলিশ গাড়িটি দুর্ঘটনা ঘটায় সেই জায়গায় দেখা যাচ্ছে এই মুহূর্তে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে পৌঁছেছে। গাড়িটির কোথায় কি সমস্যা রয়েছে, কি কারণে দুর্ঘটনা ঘটলো, তার কারণ ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ডিসি ইস্টের কাছে যে এই ঘটনা কিভাবে ঘটলো, চালকের ত্রুটি নাকি গাড়ির কোনো সমস্যা ছিল, এবং গাড়ির যদি সমস্যা থেকে থাকে তাহলে কি সমস্যা ছিল, সবটাই একবারে বিস্তারিতভাবে জানতে চাওয়া হচ্ছে। এই যে দূরে বাম্পারটি দেখা যাচ্ছে, বাম্পারটি ক্রস করার পরেই দেখা যায় যে ভেঙে যায়, এবং যে জায়গাটা ভেঙেছে কতটা রাস্তা একেবারে কতটা জায়গা এখান থেকে ঘষতে ঘষতে নিয়ে গেছে গাড়িটি, সেটাও তারা মেপে দেখছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। ফলে তদন্তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট এটা ফরেন্সিক পরীক্ষা, এবং সেই ফরেন্সিক ফিজিক্সের টিম এসে তারা ঘটনাস্থল থেকে খতিয়ে দেখছেন যে অ্যাক্সেল ভাঙার পর কতটা ছিটকে গিয়েছে গাড়িটি, এবং এর পরবর্তীতে গাড়ির যান্ত্রিক পরীক্ষাও করা হবে যে গাড়ির কোথায় কী সমস্যা ছিল। ক্যামেরা সুদেবের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে চোর চোর বলে স্লোগান, ঘটকপুকুরে একটি ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে চোর স্লোগান, নেপথ্যে আইএসএফ, এমনটা তৃণমূল অভিযোগ করছে। ধর্মীয় অনুষ্ঠানের নামে দলীয় কর্মসূচি করছে আইএসএফ, এমনটা আবার শাসক দলের দাবি। নওশাদ সিদ্দিকীকে এইটুকু বলবো, আব্বাসকে এই কথা বলবো, খেলা তুমি শুরু করলে, শেষটা কিন্তু আমরা করব। তুমি যদি আমার দিকে ঢিল ছোড়ো, আমি নিশ্চয়ই তোমার দিকে রসগোল্লা ছড়ব না, এটা অন্তত তোমার মনে রাখা উচিত। তুমি যে ভাঁড়ে আগুন জ্বালাতে চাইছো, আমরা সেই আগুনে ঘিতাহুতি দেব না, সেই আগুনে জল দিয়ে আমরা সেই আগুনটাকে শান্ত করার চেষ্টা করব, এটাই হচ্ছে বলে দিলাম। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আগামী 7 তারিখে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিল সংগঠিত হবে। বিশ্ব নবী দিবস উপলক্ষে আব্বাস সিদ্দিকী ভাইজান প্রত্যেক বছরে এখানে নবী দিবসের জলসা করেন, এবং ইতিপূর্বে অনেকবার শাসক দলের পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে, করতে দেওয়া হয়নি, এরকম ঘটনা ঘটেছে। যার কারণে বিশেষ করে যারা তাঁর ভক্ত মুরিদ এবং বিশেষ করে ধর্মপ্রাণ মুসলিম ভাঙড়ের, তারা কিন্তু ওনার এই কার্যকলাপের জন্য ওনার পথে খুব ক্ষুব্ধ, এবং ইতিপূর্বে এই আব্বাস ভাইজানকে উনি আক্রমণ করেছিলেন বোদরাতে, এবং প্রত্যেকবারই হেনস্থা করার উনি চেষ্টা করছেন। যার কারণে ওনার যারা ভালোবাসার লোক, বিশেষ করে মুসলিম ধর্মপ্রাণ সর্বস্তরের মানুষ, ওনার এই কার্যকলাপকে ভালো চোখে কেউ মেনে নেয়নি।